আজকে আমার অতীতের একটা কালো অধ্যায় আপনাদের সাথে তুলে ধরব। জানি না আপনাদের কেমন লাগবে, প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মম তন্নি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি তন্নি, কথা বলছি চট্টগ্রাম থেকে। চলেন আপনাদের সাথে আমার অতীতের কিছু কথা শেয়ার করি। আর টাকার কেন দরকার, টাকা কেন জমাতে হবে, কেন সঞ্চয় করতে হবে, সেই বিষয়টাও এই বিষয়ের সাথে আপনাদেরকে ক্লিয়ার করব। সকালে রান্না খাওয়ার পার্টটা শেষ করে ফেলেছি। তো আমার যেহেতু খুব সুন্দর একটা ডাইনিং টেবিল নেই, আর যেটা আছে ওখানে অনেকটা অন্ধকার, আর ওই ধরনের ভিডিও আমার ভালো লাগে না, তাই হচ্ছে যে আপনাদের সাথে আর শেয়ার করা হলো না। তো আজকে ভিডিওর মতো সাইড থেকে অনেক বেশি নয়েজ আসতেছে, প্লিজ আপনারা একটু ম্যানেজ। আমার হাজবেন্ড যখন MBA কমপ্লিট করছে তখন আমি ক্লাস 9-এ পড়ি। তখন থেকে আমাদের সম্পর্ক শুরু হয়, আর SSC পরীক্ষার 2-3 মাস আগে আমরা নিজেরাই বিয়ে করে ফেলি। তো এই টাইমটাতে বাসা থেকে আসলে সে বড় ছেলে, আমি ছোট মেয়ে, না মেনে নিয়ে কি করবে। আর আমার আব্বু হচ্ছে পুলিশের চাকরি করতেন, আর আমার শ্বশুর ব্যাংকে চাকরি করতেন। তো পারিবারিক অবস্থাও আমাদের বেশ ভালোই ছিল। তবে আমার আব্বু ওই সময় এত বেশি অসুস্থ হয়ে পড়ে, আমরা লক্ষ লক্ষ টাকা বৃষ্টির মতো করে খরচ করেছি। বাংলাদেশের বড় বড় নামি দামি লোকেরা, মন্ত্রী মিনিস্টাররা যে ধরনের বাংলাদেশের মধ্যে চিকিৎসা নিয়ে থাকে, সেই হাই লেভেলের চিকিৎসা আমরা আমার আব্বুকে করিয়েছি। আর ওইদিকে শ্বশুর বাড়িতে দেখা যাচ্ছে যে বাইরের লোকের এত বেশি ছিল যে আমার শ্বশুর অনেক টাকা বেতন পাওয়ার পরেও ওই বাইরের লোকদেরকে পালতে যে আমার শাশুড়ির সংসারের পেছনে সব টাকাই দেখা যাচ্ছে যে চলে যেত। আর আমরা যেহেতু নিজেরা বিয়ে করেছি, তারপরে আবার হাজবেন্ড বেকার, তো আমি কি করব, আমি চলে আসি আবারও বাপের বাড়িতে। তো যে আমি একটা সময় আমার আব্বুর পকেট থেকে সকাল বিকাল টাকা নিতাম, আর টাকা নিতাম, তারপরে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন 100, 150, 200 টাকা খরচ করতাম। সেই আমি মাত্র 5টা টাকা বাঁচানোর জন্য মাইলের পর মাইল রাস্তা কিন্তু হেঁটেছি। ওদিক দিয়ে আমার হাজবেন্ড বেকার থাকার কারণে যদি কিনা 20 টাকা চেয়েছে কারো কাছে, তো অনেক সময় অনেকেই বলেছে যে টাকা নেই, হয়তো থাকতো না বা দিত না। আর যার কাছে কিনা 20 টাকা চেয়েছে সে মাত্র 20 টাকাই দিয়েছে। আসলে সম্পর্কে কি হয় বলবো না, তবে তারা আমাদের বাড়িতে থেকেছে, আমাদের খেয়েছে, আমাদেরই করেছে। এমনকি তার ব্যবসাটাও আমার শ্বশুরের টাকাতেই করেছে। তারপরেও আমার হাজবেন্ড যদি 20 টাকা চেয়েছে, 20 টাকাই দিয়েছে। আমার হাজবেন্ড দোকানে বসলে সে ক্যাশের চাবিটাও নিয়ে গিয়েছে, অথচ একটা বাড়িতেই থাকছে, একটা বাড়িতেই খাচ্ছে, সব কিছুই কিন্তু আমারই শ্বশুরের। তো প্রত্যেকটা বিষয় দেখেছি, তবে দেখেও চুপচাপ থেকেছি, সেই সাথে আমার হাজবেন্ডও সব কিছু চুপচাপ মেনে নিয়েছে। একে তো বেকার, তারপরে আবার বিয়ে করে ফেলেছে। আমি কখনোই আমার হাজবেন্ডকে চাপাচাপি করিনি যে আপনি চাকরি করেন, আপনার চাকরি করতে হবে। কারণ আমার হাজবেন্ড যেহেতু পড়াশোনা কমপ্লিট ছিল, সেহেতু আমার বিয়ের পরপরই কমপ্লিট হয়ে গেছে, আমি জানতাম সে কিছু একটা করবে। আর তার মেন ফোকাস ছিল সবসময় ব্যবসা। তো ব্যবসার টাকাটাও হাতে এসেছিল, কিন্তু ওই যে বাইরের লোক তাদেরকেই দিয়ে দেওয়া লেগেছে। আসলে তারা এমনভাবে ব্রেন ওয়াশ করে টাকাগুলো নিয়েছে, যাই হোক হয়তো তাদের প্রাপ্য ছিল বা ছিল না, জানি না। তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে পরে একদিন খোলাসা করব। আসলে ফ্যামিলির মধ্যে না প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু কাহিনী থাকে, তো এগুলা কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হাজবেন্ড যখন চাকরি পেয়েছে, তারপরে আমার আর কখনো পিছনে ফিরতে হয়নি। আলহামদুলিল্লাহ, আমার সব কিছু আমার হাজবেন্ডই করেছে, আর এখনো পর্যন্ত করেই যাচ্ছে। আব্বু আম্মু খুশি হয়ে যতটুকু দিয়েছে ততটুকু। আর এখন আমি আমার ইচ্ছা মতো টাকা খরচ করতে পারি, আমার যা করতে ইচ্ছা করে আমি তাই করতে পারি। যে আমি মাত্র 5 টাকার রাস্তা, মাইলের পর মাইল রাস্তা হেঁটেছি 5 টাকা বাঁচাতে, সেই আমি এখন 10 টাকা রিক্সা ভাড়াও 50 টাকা দিয়ে দেই। তো একটা জিনিস কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে রেখেছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তো কষ্ট করেছি, এখন সেই স্বস্তিটাও পাচ্ছি।
তবে আলহামদুলিল্লাহ সংসারটাও এখন অনেকটা বড় হয়েছে, 2টা বাচ্চা আমাদের। তো দেখা যায় 4 বছর 3.5 বছর 4 বছর হাজব্যান্ড বেকার ছিল। এখন হাজব্যান্ড চাকরি করছে প্রায় 4-5 বছর। তো এখন নিজেকে একটু স্থগিত করছি যে অনেক হয়েছে, অনেক বিলাসিতা করে ফেলেছি। এখন আমাকে অবশ্যই এখান থেকে মুভ অন করতে হবে। কারণ এখন আমাদের খরচের সাথে সাথে বাচ্চাদেরও খরচ, আব্বা আমারও বয়স হচ্ছে, বাড়ির কাজ চলছে, সবকিছু মিলিয়ে খরচের তো কোনো শেষ নেই। তো আপনাদের সাথে করে নিয়েই আমি পথটা চলতে চাই। আমি যেভাবে হচ্ছে আমার সংসার খরচের থেকে টাকাগুলো বাঁচাবো, যেভাবে হিসাব করে চলবো, সেভ করব, সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপুরা যারা এখনো পর্যন্ত সেভ করছেন না, সতর্ক হচ্ছেন না, আমি তাদেরকে আহ্বান করব তারা আমার সাথে যুক্ত হন, আসেন, একটা অদৃশ্য সংগঠন তৈরি করি। আর যে যার যার সংসার থেকে একটু সেভ করে চলি। কারণ ওই যে বললাম না যে যখন মানে 20 টাকা চেয়েছি 20 টাকা পেয়েছি, আবার কখনো পাইও নি। তো বিষয়টা হচ্ছে এমন, এখন আবারও সংসার বড় হয়েছে। আপনার যদি 5 টাকা থাকে, আপনি কারো কাছ থেকে চাইলে আরো 5 টাকা পাবেন। তবে আপনার যদি কিছু না থাকে তাহলে কিন্তু আপনি কিছুই পাবেন না। তো আমার জীবন থেকে এটা অন্তত আমি খুব ভালো মতোই বুঝে গিয়েছি। আর এটা বুঝেছি বলেই এখন ছেলে মেয়েদেরকে স্কুলে দিব, তো চেষ্টা করছি সেভ করে চলার। হ্যাঁ, তবে অনেক আপুরা দেখি যে খাবারের খরচটা আসলে অনেক কমিয়ে ফেলেন। এটা প্লিজ আপু মানে আপনারা একটু মানে হিসাব রেখে করবেন। কারণ দেখেন, আমরা কিন্তু মানে শরীরটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। তো আমরা সারাদিনই কিছু না কিছু করি। তো আউটপুট দিচ্ছে আমাদের শরীরটা, তাকে তো অবশ্যই ভালো ইনপুট দিতে হবে, তাই না? তো দেখেন, এদিকে কাজ করতে করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। তো সকালে একটা করে ডিম সবাই খেয়েছে, এখন ডিম ছাড়া ফ্রিজে কিছু নেইও। তো দেখলাম এখানে একটা হাঁসের ডিম 25 টাকা পিস, তো একটা ডিম খেয়েছি। আরেকটা ডিম এখন পোচ করে খাওয়া মানে ওটা আসলে খরচ বা বিলাসিতা। তো দেখলাম নিচে ঝালমুড়ি বিক্রি করছে, 10 টাকায় অনেকগুলা করে হচ্ছে মুড়ি দিচ্ছে। তো ভাবলাম যে মুড়িটা কিনে এনে খাই, পেটটাও অনেক সময় ভরা ভরা থাকে, আবার খেতেও তো অন্যরকম একটা স্বাদ। ঝালমুড়ি আসলে মজা লাগে। তো যাই হোক, মোটামুটি খেয়ে একটু রেস্ট করেছিলাম, আর হচ্ছে শুট করা হয়নি। তো আজকে রাতের বেলা দেখেন আমি কি করছি। ফ্রিজে আমার এক পদের তরকারি ছিল, তো আমার একটা ভাজি করতে হতো। তো পরবর্তীতে দেখলাম যে আমার হাজবেন্ড মানে নতুন মাছ সবজি এনেছে। তো আমি চিন্তা করলাম যে ফ্রিজের মধ্যে কি আছে পুরাতন, সেটা আগে দেখি। তো ফ্রিজের মধ্যে হাত দিয়ে একটা বেগুন পেলাম, যেটা কিনা মানে এতই ছোট, ভাজি বা ভর্তা আসলে কোনোটাই ভাজি হতো না। আবার কয়েক পিস তেলাপিয়া মাছ ছিল, এটাও ছিল হচ্ছে পুরনো মাছ। তো দেখা যায় নতুন মাছ আনলে বা নতুন সবজি আনলে এগুলো হচ্ছে খাওয়াই হয় না। তো আমি কি করলাম, ভাবলাম যে এই মাছটা আর বেগুনটা দিয়ে একসাথে মিক্স ভর্তা করি, তাহলে দুজনের একবারে ঠিক মতো হয়ে যাবে। তো এই তো আপনারাও কিন্তু এইভাবে করে সব সময় চেক করে দেখবেন যে ফ্রিজের মধ্যে কি আছে না আছে। ফ্রিজটা আমরা চেক করি না, যার জন্য কিন্তু আমরা অনেক অপচয় করে ফেলি। তো ভিডিওটার এই পর্যন্ত কে কে আছেন জানি না, যদি কেউ থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ছোট্ট বোনটাকে একটু সামনে এগোতে একটা লাইক তো করাই যায়, তাই না? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।